রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগত। তোমরা বাসায় আল্লাহর রহমতে তোমরা ভালো আছো এবং বাসায় অবস্থান করছো এবং একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করছো। আজ আমি তোমাদের একাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসার হিসাব সম্পর্কে আলোচনা করব। এটিকে আমি দুটি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে প্রাথমিক গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা সম্পর্কে আলোকপাত করছি। অংশীদারি ব্যবসায় কি? দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে কারবার সংগঠন গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। অংশীদারি ব্যবসায় সামগ্রিক কার্যকলাপ চুক্তির ভিত্তিতে সম্পাদিত হয়। বাংলাদেশে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী এ কারবার গঠিত ও পরিচালিত হয়। সদস্য সংখ্যা: সাধারণ অংশীদারি কারবারে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন, তবে ব্যাংকিং অংশীদারি কারবারে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জন। মূলধন হিসাব পদ্ধতি: অংশীদারি ব্যবসা হিসাবে সাধারণত লাভ লোকসান আবর্তন হিসাব এবং অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত করা হয়। এবার দ্বিতীয় পর্বে যাচ্ছি, মূল পর্বে। যেহেতু এখানে উদ্দীপকের আমি মূল অংশটা, চুম্বক অংশটা এখানে উপস্থাপন করছি। প্রথমে প্রশ্নটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। অংশীদার 3 জন: ঝর্ণা, নদী ও সাগর। তারা লাভ লোকসান বন্টন করবে 6, ঝর্ণা 6, নদী 5, সাগর 4। ঝর্ণা প্রারম্ভিক মূলধন ব্যবসায় সরবরাহ করেছে 3 লাখ টাকা, নদী 2,40,000 টাকা এবং সাগর 1,50,000 টাকা। নদী সার্বক্ষণিক দায়িত্ব পালনের কারণে প্রতি মাসে বেতন পাবে 1,000 টাকা। মূলধন উত্তোলনের বার্ষিক সুদ 10%। নগদ উত্তোলন: ঝর্ণা 1 জুলাই তারিখে 10,000 টাকা নগদ উত্তোলন করবে, নদী ও সাগর 1 অক্টোবর তারিখে 5,000 টাকা উত্তোলন করবে। নিশ্চয়তা: ঝর্ণা এবং সাগর যৌথভাবে নদীকে নিশ্চয়তা দেয় যে বেতন সহ কারবার হতে মুনাফার পরিমাণ 57,000 টাকার কম হবে না। অর্থাৎ নদী বেতন সহ মুনাফা পাবে সর্বনিম্ন কমপক্ষে 57,000 টাকা। কারবারের লাভ 2019 সালে 31শে ডিসেম্বর তারিখে 1,85,250 টাকা। করণীয়: উত্তোলনের সুদ নির্ণয় করা। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি উত্তোলনের সুদ নির্ণয় করছি। তোমরা খেয়াল করো, উত্তোলনের সুদ নির্ণয়ের ক্ষেত্রে এখানে সূত্র হবে, যেহেতু অংশীদারগণ নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সমাধান উত্তোলন করবে, কাজে এখানে সূত্র হবে উত্তোলনের পরিমাণ গুণন সুদের হার গুণন নির্দিষ্ট সময়। তোমরা উদ্দীপকে খেয়াল করো, মূলধন উত্তোলনের বার্ষিক সুদ অর্থাৎ উত্তোলনের বার্ষিক সুদ ধার্য করে আছে 10%। তাহলে উত্তোলন করেছে ঝর্ণা 1 জুলাই তারিখে 10,000 টাকা। তাহলে ঝর্ণার উত্তোলনের সুদ হবে 10,000 টাকা, 10,000 গুণন 10 গুণন 6। কেন 6? কারণ সে 1 জুলাই তারিখে উত্তোলন করেছে। যেহেতু শতকরা, কাজে 100, আর 12 মাসে আমরা হিসাব করবো 1 বছরের, কাজে গুণন 12। কাটাকাটি করে আমরা পাবো 500 টাকা। এমনি ভাবে নদী ও সাগরের ক্ষেত্রে নদী ও সাগর উত্তোলন করেছে 1 অক্টোবর তারিখে 5,000 টাকা। কাজে 5,000 গুণন 10%, দ্যাট ইজ 10 ভাগ 100, 1 অক্টোবর তারিখে। কাজে 3 মাসের সুদ তাকে প্রদান করতে হবে, 3 ভাগ 12। কাটাকাটি করে আমরা পাবো 125 টাকা। এবার আসি লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করা। প্রথমেই বলে নিই, লাভ লোকসান আবন্টন হিসাব কেন প্রস্তুত করতে হয়। অংশীদারি কারবারে যে নিট লাভ হবে, এই নিট লাভটা অংশীদারদের মধ্যে চুক্তির ভিত্তিতে, অর্থাৎ চুক্তিতে যেভাবে বলা থাকবে সেই অনুপাতে বন্টন করে দিতে হয়। সেই কারণে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে হবে। লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুতের ক্ষেত্রে প্রথমে আমরা সবটা এঁকে নেব। আমাদের প্রথমেই থাকবে ঝর্ণা, অংশীদারদের নাম ঝর্ণা, নদী, সাগর এর হিসাবের নাম লাভ লোকসান আবন্টন হিসাব, এবং এগুলো আমরা প্রস্তুত করি কোনো একটা নির্দিষ্ট আর্থিক বছরের শেষ তারিখে।
তাহলে আমরা লিখব 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেটা ব্যয়, অংশীদারদের জন্য সেটা হবে আয়। আবার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেটা আয়, অংশীদারদের জন্য সেটা হবে ব্যয়। এরপরে আমরা ছকটা এঁকে ফেলব। ছকে ব্যবসা প্রতিষ্ঠানে ডেবিট দিক বোঝাবে অংশীদার প্রতিষ্ঠানে ব্যয় বোঝানো হচ্ছে, আর ক্রেডিট দিকে অংশীদার প্রতিষ্ঠানে আয় বোঝানো হচ্ছে। বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা, এই ছকটা আমরা অঙ্কন করব। এরপরে আমরা আসবো, এখানে মনে রাখতে হবে প্রথমে যে আইটেমটা আসবে সেটাই হবে লাভ লোকসান হিসাব। লাভ লোকসান হিসাব, লাভ লোকসান হিসাবে তোমাদের মনে রাখতে হবে প্রথমে আমরা নিব নিট লাভ, অর্থাৎ এই নিট লাভটা তোমাদের প্রশ্নেই দেয়া থাকে, নিট লাভ তোমাদের প্রশ্নেই দেয়া থাকে। তাহলে আমরা যেহেতু এটা প্রতিষ্ঠানের আয়, আমরা ক্রেডিট দিকে বসাবো, ক্রেডিট দিকে বসাবো 1,85,250 টাকা। তোমরা উদ্দীপকে খেয়াল করো যে 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে নিট লাভ হয়েছে 1,85,250 টাকা। এটা কিন্তু প্রশ্নে দেয়াই থাকবে, তাহলে আমরা এটা প্রথমে ক্রেডিট সাইডে বসাবো। এরপরে আমরা দেখব অলিখিত আয় এবং অলিখিত ব্যয়, অর্থাৎ কোন কোন সমন্বয়গুলো লাভ লোকসান হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি, লাভ লোকসান হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি। যেমন আমরা যদি দেখি মূলধন এবং উত্তোলনে, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, এগুলো কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি। এরপরে বেতন, নদী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে, সে বেতন পাবে, বেতনের বিষয়টা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি। এরপরে মুনাফার অংশ। তাহলে আমরা বুঝতে পারলাম লাভ লোকসান হিসাবে যে সমস্ত দফা অন্তর্ভুক্ত করা হয়নি সেই সমস্ত দফা আমাদের নিট লাভের সাথে লাভ লোকসান আবরণ হিসাবে আমরা অবশ্যই সমন্বয় করব। কারণ আমরা কিন্তু অংশীদারদেরকে মূলত প্রকৃত যে নিট লাভ, সেই নিট লাভটাই কিন্তু অংশীদারদের মধ্যে আমরা বন্টন করে দেব। তাহলে উত্তোলনের সুদ আমরা যদি একটু খেয়াল করি, উদ্দীপকে উত্তোলনের সুদ তোমরা খেয়াল করো, মূলধন উত্তোলনের বার্ষিক সুদ 10%। আমি কিন্তু পদে উত্তোলনের সুদ বের করেছি, কাজে আমাকে বের করতে হবে না, আমি শুধু এটা পোস্টিং দিয়ে দিলাম। অংশীদারদের মূলধন হিসাব, উত্তোলনের সুদ। তোমাদের একটা মনে রাখতে হবে কেন অংশীদারদের মূলধন হিসাব, কারণ এই উত্তোলনের সুদটা কিন্তু, এই উত্তোলনের সুদ পরবর্তীতে আমাদের অংশীদারদের মূলধন হিসাবে আমাদের হিসাবভুক্ত করতে হবে। কাজেই আমরা সবসময় যেহেতু অংশীদারদের বিষয়, অংশীদারের মূলধন হিসাবে হিসাবভুক্ত করব, কাজে আমরা অবশ্যই শিরোনাম দেব অংশীদারদের মূলধন হিসাব। তাহলে আমরা এটা প্রশ্নে আমরা যেহেতু পথে বের করেছি সেটা বসিয়ে দেবো। উত্তরের সুদ ঝর্ণা 500 টাকা, নদী 125 টাকা, সাগর 125 টাকা, আমরা এটা বসিয়ে দিলাম। এবার আসছে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের যে ব্যয়। ব্যয় কেন? যে ব্যবসা প্রতিষ্ঠানকে অংশীদারদের যদি কেউ সার্বক্ষণিক দায়িত্ব পালন করে তাকে বেতন দিতে হয়, তাহলে এগুলো তার ব্যয়। তাহলে আমরা ডেবিট দিকে অংশীদারি প্রতিষ্ঠানের ব্যয়গুলো আমরা বসাবো। প্রথমে আসি আমরা মূলধনের সুদ। এখানে বলা আছে উদ্দীপকে দেখো, মূলধনের উপর সুদ ধরতে হবে 10%। তাহলে তারা যে প্রারম্ভিক মূলধন নিয়ে এসেছে, যেমন 3 লাখ এর 10%, তাহলে 30,000, 2,40,000 এর 10% 24,000, এবং সাগরের 1,50,000 এর 10% 15,000, সবগুলো যোগ করে আমরা পাবো 69,000। এরপরে তোমরা খেয়াল করো, নদী কিন্তু প্রতিষ্ঠানের সার্বক্ষণিক দায়িত্ব পালন করে, তাহলে তার মাসিক বেতন 1,000 টাকা করে। যেহেতু এটা হিসাব করা হচ্ছে 1 বছরের জন্য, কাজে নদীর মূলধন হিসাবে আমরা নদী কিন্তু বেতন আমরা দেখাবো। তাহলে প্রতি মাসে যদি 1,000 টাকা হয়, তাহলে 12 মাসে তার বেতনের পরিমাণ আসবে, 1 বছরের বেতনের পরিমাণ আসবে 12,000 টাকা। এরপরে আমাদের কাজটা হচ্ছে আমরা ক্রেডিট সাইডে যেগুলো পেলাম, অর্থাৎ নিট লাভ, তারপরে উত্তোলনের সুদ, এগুলো আমরা যোগ করবো। দ্যাট ইজ 1,85,250 যোগ 750, মোট পাবো 1,86,500। এই ক্রেডিট সাইড যেহেতু বেশি, সেটা আমরা ডেবিট সাইডেও এই টোটাল পরিমাণটা বসিয়ে দেবো। তারপরে আমরা 69,000 এবং 12,000 এই দুটো যোগ করবো। যোগ করে এই যোগফল থেকে আমরা টোটাল যোগফল বিয়োগ করে আমরা পাবো 1,05,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, ঝর্ণা এবং সাগর কিন্তু নদীকে নিশ্চয়তা দিয়েছে যে নদীর মুনাফার পরিমাণ কিন্তু 57,000 টাকার কম হবে না। তার মানে বেতন সহ, তা বেতন সে কত পায়? নদী বেতন পেয়েছে 12,000 টাকা। তাহলে এখানে 57,000 টাকা, 57,000 থেকে যদি আমরা 12,000 বিয়োগ করি, তোমরা
তোমরা খেয়াল করো 57,000 টাকা থেকে যদি 12,000 বিয়োগ করি তাহলে কিন্তু এখানে 45,000 টাকা। তাহলে আমরা সহজে বলতে পারি মুনাফা অর্থাৎ নদীর মুনাফার পরিমাণ হবে 45,000 টাকা। তাহলে নদীর মুনাফার বিষয়টা ক্লিয়ার হলো। বাকি থাকলো ঝর্ণা এবং সাগর, তাদের অনুপাত কত? তাহলে আমাদের খেয়াল করতে হবে এই 1,05,000 টাকা এই 45,000 বিয়োগ করতে হবে। 1,05,000 থেকে 45,000 আমরা বিয়োগ করি, 0 0 0 0 60,000 পেলাম। তাহলে ঝর্ণার লাভ লোকসান অনুপাত 6 আর সাগরের 4, 6 আর 4 10। তাহলে আমরা যদি এটা 10 দিয়ে ভাগ দিই তাহলে আমরা এখানে পাচ্ছি 6,000 টাকা, 6,000 টাকা। তাহলে ঝর্ণা তাহলে আমরা পাবে 6 6 36,000 টাকা, আবার 4 6 সাগরের অংশ হচ্ছে 4 4 6 24,000 টাকা। এই তিনটা যোগ করে আমরা পাবো 1,05,000 টাকা এবং সর্বমোট যদি যোগ করে দেখি আমরা 1,86,500। তাহলে লাভ লোকসান আবর্তন হিসাবের মাধ্যমে আমরা জানতে পারলাম যে অংশীদাররা তারা কে কতটা, তাদের প্রাপ্য কতটুকু, অর্থাৎ মুনাফার অংশ কতটুকু পাবে। তাহলে মুনাফা ঝর্ণা পাবে 36,000, নদী পাবে 45,000 এবং সাগর পাবে 24,000 টাকা। এরপরে প্রস্তুত করতে হবে অংশীদারদের মূলধন হিসাব। শিক্ষার্থী বন্ধুরা, অংশীদারদের মূলধন হিসাব, মূলধন হিসাব প্রস্তুত করতে হবে। এটা প্রস্তুত করতে হবে পরিবর্তনশীল পদ্ধতি। কোন পদ্ধতি? পরিবর্তনশীল পদ্ধতি। শিক্ষার্থী বন্ধুরা, পরিবর্তনশীল মূলধন পদ্ধতিটা কি? পরিবর্তনশীল মূলধন পদ্ধতিটা হলো, খেয়াল করতে হবে, বছরের শুরুতে অংশীদাররা যে মূলধনটা নিয়ে আসে, পরবর্তী তাদের প্রাপ্য অংশ, মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ, এগুলো যোগ করে বছরের শেষে যে মূলধনটা পরিবর্তন সাধিত হয়। এই জন্য এই পদ্ধতিকে বলা হচ্ছে, এই পদ্ধতিতে প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন অবশ্যই বেশি, অর্থাৎ প্রারম্ভিক মূলধনটা পরিবর্তন সাধন করবে। এই জন্য এই পদ্ধতির নাম বলা হয়েছে পরিবর্তনশীল পদ্ধতি। এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, সেই ক্ষেত্রে আমরা অংশীদারদের মূলধন হিসাবে ছকটা আমরা এঁকে নিই, ছকটা আমরা এঁকে নেব। তোমরা খেয়াল করো, আমাদের 3 জনের ছিল, তাহলে আমি এটা মুখে বলছি তোমাদের বোঝা। তাহলে এখানে আমাদের ঝর্ণা, নদী, সাগর, ঝর্ণা, নদী, সাগর। তোমরা খেয়াল করবে অংশীদারদের মূলধন হিসাবে কিন্তু প্রথমে ক্রেডিট সাইডে, অর্থাৎ ক্রেডিট সাইডে অংশীদাররা যে মূলধন নিয়ে আসবে, অংশীদাররা যে মূলধন নিয়ে আসবে সেটা প্রথমে বসবে, আর উত্তোলন যেটা আসবে সেটা আমাদের ডেবিট দিকে বসবে। অর্থাৎ তারা যে উত্তোলন নিয়ে আসবে, দ্যাট মিন্স তারা উত্তোলন করেছিল 10,000 টাকা, ঝর্ণা 10,000 টাকা হবে, নদী, সাগর হবে 5,000 টাকা করে বসবে। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি কথা খেয়াল করবে, এই মূলধন হিসাবে লাভ লোকসান আবন্টন হিসাবে, অর্থাৎ যেটা আমরা ডেবিট দিকে বসিয়েছি অংশীদারদের মূলধন হিসাবে, সেটা বলবে ক্রেডিট দিকে। কারণ এই মূলধনের সুদ, বেতন, মুনাফা এটা কিন্তু অংশীদারদের প্রাপ্য। পক্ষান্তরে আমাদের ক্রেডিট সাইডে, তাহলে ক্রেডিট সাইডে আমাদের বসতেছে অংশীদাররা যে সমস্ত পাবে, তাহলে এখানে বসবো ব্যালেন্স সিডি, ব্যালেন্স এখানে বিডি বসবে। এরপরে তাদের যে প্রাপ্য যেটা, অর্থাৎ মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ বলবে, তারপর আমরা যোগ করে করবো। আর পাশাপাশি আমরা ডেবিট সাইডে এখানে উত্তোলন বসাবো, আর এই যে উত্তোলন যে সুদ আছে সেটা বসাবো। তারপরে আমরা একটা ব্যালেন্স গুলো বের করলে আমরা ব্যালেন্স সিডি পাবো, সেই সিডিটাকে আমরা পরবর্তীতে বিডিতে ট্রান্সফার করবো। তাহলে মোদ্দা কথা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে যে লাভ লোকসান আবন্টন হিসাব যখন আমরা প্রস্তুত করব, তখন ক্রেডিট দিকে আমরা লিখলাম এবং আয়গুলো, ব্যবসার যে আয় সেটা বসাবো, আর ডেবিট দিকে আমরা ব্যবসার ব্যয়গুলো বসিয়ে আমরা এই যে টোটাল টাকা থেকে আমাদের যে খরচগুলো বাদ দিয়ে যে টাকাটা হবে সেটা আমরা অংশীদারদের মধ্যে ভাগ করে দেবো, অর্থাৎ লাভ লোকসান বন্টন অনুপাতে আমরা এটা ভাগ করে দেবো। পরবর্তীতে যখন আমরা মূলধন হিসাব প্রস্তুত করব, তখন মূলধন হিসাবের প্রথম আইটেমটা আসবে ব্যালেন্স বিডি, অর্থাৎ 1 তারিখে তারা যে মূলধন নিয়েছে সেটা বলবে। আর টেকনিকটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাবে যেটা ডেবিট ছিল, অংশীদারের মূলধন হিসাবে সেটা ক্রেডিট দিকে বলবে, যেহেতু এটা অংশীদারদের প্রাপ্য। আর অংশীদারের মূলধন হিসাবে এখানে ডেবিট দিকে বসবে উত্তোলন, আর নিচে বসবে উত্তোলনের সুদ, অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাবে যেটা ক্রেডিট ছিল, অংশীদারের মূলধন হিসাবে
ডেবিট দিকে সেখানে আমাদের বসাতে হবে, অর্থাৎ আবন্টনের ক্রেডিট বিষয়গুলো অংশীদারের মূলধন হিসাবে ডেবিট দিকে বসবে। এভাবে তোমরা ব্যালেন্স সিডি পাবে, সিডিটা পরবর্তী বছরে আমরা ট্রান্সফার করে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার বাড়ির কাজ। বাড়ির কাজ থাকবে তোমাদের বোর্ড বইয়ের সমস্যা 11। ক, তোমাদের সেখানে প্রস্তুত করতে হবে ক, উত্তরণের সুদ নির্ণয় করো। খ, লাভ লোকসান আবরণ হিসাব প্রস্তুত করো। গ, অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। তোমরা সবাই ভালো থেকো এবং আজকের ক্লাসে এখানে আমি ইতি টানছি। আল্লাহ হাফেজ।